সবাইকে নমস্কার। আজকে তোমাদের আমি পড়াচ্ছি ক্লাসিফিকেশন অফ রিভার, অর্থাৎ কোনো নদীর শ্রেণীবিন্যাস। তো নদী বলতে আমরা বোঝাই যে কোনো একটি স্বাভাবিক জলপ্রবাহ যেটা কোনো একটি ভূমির ঢাল বরাবর উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহে প্রবাহিত হবে এবং সেটা অবশ্যই পরবর্তী সময়ে কোনো হ্রদ বা জলাশয়ে মিশবে। অর্থাৎ ডাউন স্লোপ মুভমেন্ট অফ ওয়াটার ইন এ স্পেসিফিক চ্যানেল ইজ কল্ড রিভার। তো এই রিভারকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, বিভিন্ন রকম বেসের উপর ভিত্তি করে আমরা সেই রিভারকে ক্লাসিফাই করতে পারি। তো এই বেসগুলোর মধ্যে প্রথমে রয়েছে বেসড অন রিলেশন, অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে আমরা নদীকে কিভাবে ক্লাসিফাই করতে পারি। সম্পর্ক ভিত্তিতে বলতে এখানে বোঝানো হচ্ছে একটা নদীর সঙ্গে অন্য নদীর কি সম্পর্ক, তার উপর ভিত্তি করে আমরা নদীকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার এতে রয়েছে মেইন রিভার, এর সম্পর্কে পরে আমি আরও ডিসক্রাইব করে বলছি, আগে লিখে নিই। বিতে রয়েছে ট্রিবিউটারি, এবং নাম্বার 3 বা সি ডিস্ট্রিবিউটারি। তোমরা হয়তো এই তিনটা টার্ম সম্পর্কে তোমরা আগে থেকে জানো। তো রিলেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ সম্পর্কের উপর ভিত্তি করে একটা নদীর সঙ্গে অন্য নদীর কি সম্পর্ক হবে তার উপর ভিত্তি করে আমরা নদীকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো মেন রিভার, ট্রিবিউটারি অ্যান্ড ডিস্ট্রিবিউটারি। এবার মেন রিভার বলতে কি বোঝায়? সাপোজ কোনো একটি ল্যান্ড ফর্ম রয়েছে বা একটা ল্যান্ড মাস রয়েছে বা একটা বেসিন এরিয়া রয়েছে। এই বেসিন এরিয়ার একদম বেসিন এরিয়ার মধ্যে কি হবে? বেসিন এরিয়া একটা অবশ্যই গ্রেডিয়েন্ট থাকবে, অর্থাৎ কোনো একটা অংশ উঁচু হবে, কোনো একটা অংশ নিচু হবে। তো এই যে ভূমির ঢাল রয়েছে একটা বেসিন এরিয়া, এই ভূমিটার অনুসারে যেই নদীটা সর্বপ্রথম তৈরি হবে এবং এই নদীর মধ্যে অন্য নদীগুলো এসে মিলবে, ওকে, মিশবে, আর অন্য নদীগুলো এখানে এই নদীতে বা এই মেন রিভারে, এই রিভারে করে জলগুলো দিবে, ট্রিবিউট করবে। এই ক্ষেত্রে ভূমির ঢাল অনুসারে যেই নদীটা প্রথম পর্যায়ে তৈরি হলো আর যেখানে অন্যান্য নদীগুলো এসে মিশছে এবং পরে আবার মোহনায় গিয়ে সেই নদীটা আবার অনেকগুলো ব্রাঞ্চে বিভক্ত হচ্ছে, ওকে, এবং মোহনায় গিয়ে ওই নদীটা আবার কি করছে? অন্য কোনো জলাশয়ের সঙ্গে মিশছে। এই নদীটাকেই বলা হয় মেন রিভার বা আমরা বলতে পারি মাস্টার স্ট্রিম, ওকে। এরপরে ট্রিবিউটারি কি? ট্রিবিউটারি কথার মধ্যে একটা শব্দ রয়েছে ট্রিবিউট মানে উপহার দেওয়া। অর্থাৎ যে সমস্ত নদীগুলো মেন রিভার সৃষ্টি হওয়ার অবশ্যই পরে তৈরি হবে এবং সেই সমস্ত নদীগুলো মেন রিভার বা মাস্টার স্ট্রিমের উপরে এসে জল দিবে বা ট্রিবিউট করবে। এক্ষেত্রে অবশ্যই এই ট্রিবিউটারি নদীগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নদীর উচ্চ গতিতে দেখতে পাই। এক্ষেত্রে কি হয়? বিভিন্ন ছোট ছোট নদীগুলো মেন রিভারে এসে বিভিন্ন ডাউন স্লোপ হয়ে মেন রিভারে এসে তারা জল ট্রিবিউট করে, ওকে, ট্রিবিউট করে, তাই এদের বলা হয় ট্রিবিউটারি। আবার নদী যখন মোহনা অঞ্চলে পৌঁছায় অর্থাৎ নিম্ন গতিতে, তখন কি করে? নদীর গতি কমে যায়, কারণ নদীর মধ্যে বেড লোড বেশি থাকে। এর ফলে কি হয়? নদীর মধ্যবর্তী অনেক চর তৈরি হয়, তাদেরকে আমরা ডেড বলতে পারি, ইভেন ডেল্টা তৈরি হয়। এর ফলে নদীগুলো তার নিম্ন গতিতে কি হয়? নদী তার অনেকগুলো চ্যানেলে প্রবাহিত হয়, ওকে। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে মেইন নদী তার জলকে বা ওয়াটার প্লাস যে সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিল, ওকে, তাই একে বলা হয় ডিস্ট্রিবিউটারি রিভার, ওকে। তো বেসড অন রিলেশন আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মেইন রিভার, ট্রিবিউটারি অ্যান্ড ডিস্ট্রিবিউটারি। এরপরে জলের অ্যাভেলেবিলিটির উপরে বা জলের যোগানের উপরে আমরা রিভারকে বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি, লিখে নিই এখানে। নাম্বার 2, based on water availability, availability বানান বলেছে, availability,
অর্থাৎ জলের যোগানের উপর ভিত্তি করে আমরা নদীকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো গিয়ে সবাই জানো পেরিনিয়াল, দুই নাম্বারটা হলো গিয়ে সিজনাল বা নন পেরিনিয়াল। সিজনাল বা নন পেরিনিয়াল। ওকে, তো পেরিনিয়াল রিভার বলতে কাকে বোঝানো হয়? যে সমস্ত নদীগুলো বেসিক্যালি তুষার গড়া জল বা বরফ জল এবং ঝর্ণার জলে দ্বারা পুষ্ট, এবং সেই নদীগুলোতে কি সারা বছর জল থাকে, থ্রু আউট দ্য ইয়ার যে সমস্ত নদীতে জল থাকে তাদের বলি আমরা পেরেনিয়াল রিভার। আর সিজনাল রিভার কি? সিজনাল রিভার হলো সেই সমস্ত রিভার যে সমস্ত রিভারে সারা বছর জল থাকে না, এরা সাধারণত বৃষ্টির জলে পুষ্ট হয়, এবং এই নদীগুলো সাধারণত ড্রাই এরিয়াতে দেখা যায়, এবং যেখানে উচ্চ পার্বত্য অঞ্চল নেই সেখানে দেখা যায়, সেই সমস্ত নদীকে আমরা সিজনাল রিভার বলে থাকি। পেরিনিয়াল রিভার সাধারণত আমরা কোনো উচ্চ পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয় পর্বত্য অঞ্চলে যতগুলো নদী তৈরি হচ্ছে বা অরিজিনেট হয়েছে সবগুলো কিন্তু পেরিনিয়াল রিভার। আর আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বা পেনিনসুলার প্লেটে যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে তার মোস্ট অফ দ্য রিভার আর সিজনাল। ওকে, এবার সিজনাল রিভারকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হলো গিয়ে এফিমেরাল, দুই নম্বর হলো গিয়ে অ্যালোকথোনাস। ওকে, স্পেলিংটা একটু দেখতে হবে, স্পেলিংটা হয়তো ভুল হতে পারে। তো এফিমেরাল রিভারটা কি? সাপোজ ধরো যে সমস্ত নদীগুলো ডেজার্ট এরিয়া বা ড্রাই এরিয়ায় বা অ্যারিড অঞ্চলে সৃষ্টি হচ্ছে, সেগুলো বছরের একটি নির্দিষ্ট সময়ে যখন ভারী বৃষ্টিপাত হয় বা হ্যাভি রেইনফল হয় সেই সময় ওই নদীগুলো হঠাৎ করে সৃষ্টি হয়, এবং নদীগুলো প্রবাহিত হওয়ার পরে কিছু সময় ব্যতীত হওয়ার পরে সেই নদীগুলো আবার সেই বালি এরিতে বা ডেজার্ট এরিয়াতে মিশে যায়। এই সমস্ত নদীগুলোকে বলা হয় এফিমেরাল রিভার। যেরকম ভারতবর্ষে রয়েছে কি রয়েছে, লুনি রিভার, যেটা আমরা ভারতের অন্তর্বাহী লুনি রিভার যে রয়েছে যেটাকে আমরা ভারতের অন্তর্বাহী নদীও বলে থাকি। ওকে, এই লুনি রিভার কিন্তু ওয়ান কাইন্ড অফ এফিমেরাল রিভার। ওকে, আবার অ্যালোকথোনাস রিভারের ডেফিনেশন কি? যে সমস্ত নদী যা তাদের উৎপত্তি বা অরিজিনেট হয়েছে কোনো রেইনফল বা হিউমিড এরিয়াতে, কিন্তু তাদের গতিপথের বা তাদের যে বেসিন এরিয়া রয়েছে তার বেসিন এরিয়া একটা বড় পোর্শন বা তার যে গতিপথের একটা বড় অংশ তারা ড্রাই এরিয়াতে বা অ্যারিড রিজনে গিয়ে প্রবাহিত হয়েছে। এই সমস্ত রিভারকে বলি আমরা অ্যালোকথোনাস রিভার। সাপোজ ধরো কোনো রিভার হচ্ছে এমন ইন্দাস নদী বা সিন্ধু নদী, যেটা উৎপত্তি হয়েছে কিন্তু হিন্দুকুশে। এবার এই হিন্দুকুশ পর্বত থেকে উৎপত্তি হওয়ার পরে কিছুটা যাওয়ার পরে তারা সে কিন্তু পাকিস্তানে এন্টার করেছে একটা ব্রাঞ্চ। এছাড়াও আমাদের যে সমস্ত নদী পাঞ্জাব দিয়ে প্রবাহিত সেগুলো এখানে গিয়ে মিলেছে অ্যাজ এ ট্রিবিউটারি, কিন্তু সিন্ধু নদীর একটা বড় অংশ কিন্তু সেই ড্রাই সেমি এরিড বা এরিড রিজন দিয়ে প্রবাহিত হয়েছে। এক্ষেত্রে নীল নদীকেও আমরা এক্সাম্পল দিতে পারি। এই সমস্ত নদীকে বলা হয় অ্যালোকথোনাস, অর্থাৎ যে সমস্ত নদীর উৎপত্তি বা অরিজিনেট হয়েছে কোনো একটা হিউমিড এরিয়াতে বা বৃষ্টি সমৃদ্ধ অঞ্চলে, কিন্তু তার গতিপথের অনেকটা অংশ সে ড্রাই বা এরিড রিজন দিয়ে প্রবাহিত হয়, তাকে বলা হয় অ্যালোকথোনাস রিভার। এরপরে আমরা রিভারকে বেসড অন অরিজিন অর্থাৎ উৎপত্তির উপর ভিত্তি করে আমরা রিভারকে ভাগ করতে পারি। ওকে, বেসড অন অরিজিন নাম্বার 3, based on origin। অরিজিনের উপর ভিত্তি করে আমরা রিভারকে 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম কি রয়েছে? নাম্বার এ কনসিকুয়েন্ট, নাম্বার বি সাবসিকুয়েন্ট, নাম্বার সি অবসিকুয়েন্ট, and number D resequent। বানান ভুল হয়েছে,
কনসিকুয়েন্ট অর্থাৎ অরিজিনের উপর ভিত্তি করে রিভারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: কনসিকুয়েন্ট, অফ সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট অ্যান্ড রিসিকুয়েন্ট। সো কনসিকুয়েন্ট রিভার কি, আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকাচ্ছি। কনসিকুয়েন্ট রিভার বলতে আমরা বুঝাই, কনসিকুয়েন্ট স্ট্রিম বলতে কি বোঝাই, এর বাংলা অর্থ অনুগামী, অর্থাৎ যে সমস্ত নদীগুলো ভূমির প্রাথমিক ঢাল অনুসারে উৎপত্তি হয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় কনসিকুয়েন্ট বা অনুগামী। অনুগামী মানে কি, যারা অনুগমন করে, কোনো একটা জিনিসকে ফলো করে। তো যে সমস্ত নদীগুলো ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় তাকে বলা হয় কনসিকুয়েন্ট। এখানে দেখো একটা ফোল্ডেড স্ট্রাকচার রয়েছে, এটা অ্যান্টিক্লাইনাল, এটা একটা অ্যান্টিক্লাইন, মাঝখানে রয়েছে সিনক্লাইন। ওকে, অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন। এবার এই ক্ষেত্রে দেখো, এই যে একটা ডায়াগ্রাম দেখালাম আমি, এখানে দেখো এটা অবশ্যই উচ্চ গতি হবে আর এটা হবে নিম্ন গতি। ওকে, তো এই যে রিভারটা রয়েছে, রিভারটা উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে এই যে রিজিওনাল স্লোপ রয়েছে বা ইনিশিয়াল যে ঢাল রয়েছে সেটাকে ফলো করে প্রবাহিত হচ্ছে। ওকে, এই নদীকে বলা হয় কনসিকুয়েন্ট স্ট্রিম। এবার কনসিকুয়েন্ট স্ট্রিম আবার অনেক রকম হয়। যদি কনসিকুয়েন্ট স্ট্রিম কোনো একটি ফোল্ডেড স্ট্রাকচারের সিনক্লাইনাল ভ্যালি যে রয়েছে, অধভঙ্গ যে উপত্যকা রয়েছে তার মধ্যে যদি প্রবাহিত হয় তাকে বলা হয় সিনক্লাইনাল কনসিকুয়েন্ট স্ট্রিম। আবার কিছু কিছু নদী এমন হতে পারে যেগুলো এই যে দুপাশের যে রয়েছে, অ্যান্টিক্যানাল রিজ রয়েছে বা ঊর্ধ্ববঙ্গ যে রয়েছে, পাহাড় রয়েছে, সেখান থেকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে ঢাল বেয়ে আসে। ওকে, সেগুলোকে বলতে পারি আমরা, কি বলতে পারি, সেগুলো বলতে পারি আমরা ল্যাটেরাল কনসিকুয়েন্ট। কারণ সেগুলো এই যে কনসিকুয়েন্ট স্ট্রিম তৈরি হলো প্রথম পর্যায়ে, এটাকে আমরা বলি মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম। পরবর্তী সময় যে সমস্ত কনসিকুয়েন্ট স্ট্রিমগুলো অ্যান্টিক্লাইনাল থেকে প্রবাহিত হয়ে এই মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমের সঙ্গে মিলবে সেগুলোকে বলি আমরা ল্যাটেরাল কনসিকুয়েন্ট বা ট্রান্সভার্স কনসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, আবার দেখো এই কনসিকুয়েন্ট স্ট্রিমগুলোই যখন এই মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে মিলবে, ওকে, রাইট অ্যাঙ্গেল যখন এটা মিলবে তখন প্রাথমিকভাবে যেহেতু এরাও এই ভূমির ঢাল অনুসারে আসছে তাই আমরা কনসিকুয়েন্ট বলতে পারি, কিন্তু এই সম্পূর্ণ রিভার সিস্টেমে এই মাস্টার কনসিকুয়েন্টের সঙ্গে এই রিভারটা একটা অন্যরকম সম্পর্ক রয়েছে, তাই একে আমরা বলি সাবসিকুয়েন্ট রিভার। বা বাংলায় বলে এটা কী হবে, বাংলায় বললে এটা টার্মটা এখন ঠিক মনে নেই, বাংলায় সাবসিকুয়েন্ট তো অনুগামী নদী, পরবর্তী নদী, পরবর্তী না, হ্যাঁ পরবর্তী নদী, এটা অনুগামী সাবসিকুয়েন্ট। বাংলা টার্মটি এখন মনে নেই, পরে বলছি আমি। তো সাবসিকুয়েন্ট টিম ইজ এ ওয়ান কাইন্ড অফ কনসিকুয়েন্ট টিম, এটা ওয়ান কাইন্ড অফ ল্যাটেরাল কনসিকুয়েন্ট টিম। কারণ এটা কোনো একটা, আমি আরো সুন্দর একটা ডায়াগ্রাম আঁকাচ্ছি তাহলে বুঝতে পারবে। তো একটা ভূমি রয়েছে, এই ভূমির মাঝখান দিয়ে এটা কি, ভূমির ঢাল অনুসারে যে নদীটা প্রথমে তৈরি হয় সেটা কনসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, এবার পরবর্তীকালে এই ফোল্ডেড স্ট্রাকচার থেকে বা ফোল্ডেডের অ্যান্টিক্লাইন থেকে যে সমস্ত নদীগুলো ওরাও ভূমির ঢাল বেয়েই প্রবাহিত হয়ে এই যে মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমের সঙ্গে মিলবে। ওকে, সেগুলো রিভারকে আমরা বলি কি, সেগুলো বলি সাবসিকুয়েন্ট স্ট্রিম। ওকে, এক্ষেত্রে একটা জিনিস বলা, যেটা আমি আগেও বললাম যে কনসিকুয়েন্ট আর সাবসিকুয়েন্ট স্ট্রিমস ইস বোথ আর কনসিকুয়েন্ট স্ট্রিম, বাট যেহেতু এটা মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম, সেটার পরবর্তী সময়ে এই সাবসিকুয়েন্ট স্ট্রিমটা তৈরি হচ্ছে, তাই একে বলা হয় সাবসিকুয়েন্ট স্ট্রিম বা ল্যাটারাল কনসিকুয়েন্ট স্ট্রিমস।
এরপরে অবসিকুয়েন্ট স্ট্রিম কোনটা? অবসিকুয়েন্ট মানে হলো গিয়ে যেটা প্রাথমিক পর্যায়ে বা লোকাল এরিয়াতে তার সে নিজের ঢালকে অবশ্যই করবে। সাপোজ এখানে একটা ঢাল রয়েছে, ওকে, ঢালটা এদিকে রয়েছে, তো এদিকে ডাউন, এদিকে ডাউন, এখানে উঁচু রয়েছে। তো কোনো নদী যদি স্থানীয়ভাবে কোনো একটি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়, ওকে, এবং সেই নদীটি যদি যে মাস্টার কনসিকুয়েন্স স্ট্রিম রয়েছে তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ওকে, এক্ষেত্রে এটা বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, কারণ মাস্টার কনসিকুয়েন্স স্ট্রিমটা এই পাশে প্রবাহিত হচ্ছে। আর এক্ষেত্রে অবসিকুয়েন্টটা কি হচ্ছে, সে কিন্তু রিজনাল স্লোপ অনুযায়ী সে কিন্তু কনসিকুয়েন্ট, সে নিজের স্লোপকে ফলো করছে, ঢালকে ফলো করছে, কিন্তু সম্পূর্ণ বেসিন দেখলে বোঝা যাবে যে সে মাস্টার কনসিকুয়েন্স স্ট্রিমের অপোজিটে যাচ্ছে, তাই একে বলা হয় অবসিকুয়েন্ট স্ট্রিম বা বিপরীত নদী। এরপর হচ্ছে কি রিসিকুয়েন্ট। রিসিকুয়েন্ট মানে কি? রিসিকুয়েন্ট মানে পুনরায় যেটা সিকুয়েন্ট হয়েছে, অর্থাৎ এই যে মাস্টার কনসিকুয়েন্স স্ট্রিম রয়েছে এটা সাইকেল অফ ইরেশনের প্রাথমিক পর্যায়ে হয়। এরপরে সেকেন্ড সাইকেল অফ ইরেশনে যখন যে সমস্ত নদীগুলো উৎপত্তি হবে এবং যে সমস্ত নদীগুলো কি মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিমের প্যারালালি প্রবাহিত হবে, ওকে, প্যারালালি প্রবাহিত হয়ে অন্য কোনো সাবসিকুয়েন্ট রিভারের সঙ্গে মিলবে, তাকে বলা হবে রিসিকুয়েন্ট স্ট্রিম। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে রিসিকুয়েন্ট স্ট্রিম যেহেতু সেকেন্ড সাইকেল অফ ইরেশনের সৃষ্টি হচ্ছে, তাহলে এর যে বেস থাকবে বা ভ্যালি থাকবে সেটা অনেকটাই নিচু থাকবে কম্পেয়ার টু মাস্টার কনসিকুয়েন্ট স্ট্রিম, ওকে। তো রিসিকুয়েন্ট কেন বলা হয়? কারণ এগুলো পুনরায় তৈরি হচ্ছে, বাংলায় বললে বলা হয় পুনর্ভবা, কারণ এগুলো কনসিকুয়েন্ট স্ট্রিম বাট এরা সেকেন্ড সাইকেল অফ ইরেশনে তৈরি হচ্ছে। তো আমরা অরিজিন হিসেবে কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট আর রিসিকুয়েন্ট শিখলাম। এরপরে আমরা দেখব জিওলজিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে রিভারকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ যে স্ট্রাকচারের উপরে রিভার দাঁড়িয়ে আছে তার উপর ভিত্তি করে আমরা রিভারকে দুভাগে ভাগ করতে পারি, ওকে। বেসড অন, লিখে দিই নাম্বার 4, বেসড অন জিওলজিক স্ট্রাকচার, এই জিওলজিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে নদীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিন্তু এই 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 নদীগুলোকে আমরা ইনসিকুয়েন্ট রিভার বলে থাকি। ইনসিকুয়েন্ট কেন? কারণ এরা যে ভূমির ইনিশিয়াল ঢাল রয়েছে, ভূমির যে ইনিশিয়াল গ্রেডিয়েন্ট রয়েছে সেটাকে এরা ফলো করে না, অর্থাৎ এর আগে যে যতগুলো বললাম আমরা, মানে যেটা আমরা বললাম অরিজিন অনুযায়ী 4টা ছিল, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তাদের লোকাল হোক বা রিজনাল হোক তারা কিন্তু ঢালকে ফলো করছে। কিন্তু এই যে জিওলজিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে যে আমরা রিভারকে ক্যাটাগরাইজ করবো, এগুলো কিন্তু একটাও তার রিজনাল স্লোপকে ফলো করে না, ওকে। এর মধ্যে রয়েছে কি নাম্বার 1 অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, ওকে। নাম্বার 2 সুপার ইম্পোজড। এবার অ্যান্টিসিডেন্ট স্ট্রিম কাকে বলে? যে সমস্ত নদীগুলো বা নদীর প্রবাহ পথে কোন কারণে, যদি টেকটনিক কারণে হোক, যদি কোনো কারণে তার প্রবাহ পথে কোনো একটা অংশ যদি উত্থিত হয়, আপলিফটেড হয়, ঠিক আছে, আপলিফটেড হওয়ার পরেও নদী তার প্রবাহ পথকে পরিবর্তন করে না, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার, বা এর বাংলাটা আমার এক্স্যাক্টলি মনে নেই। সাপোজ একটা ল্যান্ডফর্ম রয়েছে, ইনিশিয়াল ল্যান্ডফর্ম রয়েছে এটা, ওকে, এখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে এদিকে। তো ইনিশিয়ালি এটা একদম ফিচারলেস প্লেন এরিয়া, তো এখানে প্রবাহিত হলো। এবার কোনো কারণে যদি রিভারের মধ্যবর্তী অঞ্চলে রিজুভেনেশনের জন্য যদি এখানে মাউন্টেন তৈরি হয়ে যায় বা হিল তৈরি হয়ে যায়, তাহলে কি হলো? নদী তার গতিপথে বাধা পেল, তাই তো? বাধা পাওয়ার ফলেও নদী কিন্তু তার গতিপথ চেঞ্জ করছে না। নর্মালি কি হয়? নর্মালি যদি কোনো রকম বাধা তৈরি হয় ডিউ টু আপলিফমেন্ট বা এন্ডোজেনেটিক ফোর্স, তাহলে নদী কি করে? তার গতিবেগ চেঞ্জ করে নেয়, চেঞ্জ করে অন্য দিক দিয়ে প্রবাহিত হয়, ওকে। কিন্তু যে সমস্ত নদীগুলো
আপলিফমেন্ট হওয়ার পরেও সে তার গতিবেগ পরিবর্তন করে না। এটা কখন সম্ভব? যখন যখন কি হয়, যখন রেট অফ আপলিফমেন্ট ইকুয়ালস টু রেট অফ ইরোশন হবে। ওকে, অর্থাৎ নদীর যে ক্ষয় করার শক্তি আছে, রেট অফ ইরোশন, তার সমান সমান যদি রেট অফ আপলিফমেন্ট হয় তাহলেই হবে। নাহলে কি হবে, যদি রেট অফ ইরোশন কম হয় তাহলে আপলিফমেন্টটা তাড়াতাড়ি হবে, রিভার তো ইরোশন করতে পারছে না, তো রিভার তাকে তার কোর্স চেঞ্জ করতেই হবে, অন্য কোনো অপশন নেই। বাট যখন রেট অফ আপলিফমেন্ট এবং রেট অফ ইরোশন এক থাকবে তখন এই ধরনের নদীর সৃষ্টি হয়। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের তিস্তা নদী যে রয়েছে সে কিন্তু এই কন্টিনিউয়াসলি যে আমাদের তিব্বতীয় পাত এবং ইন্ডিয়ান যে প্লেট রয়েছে তার সংঘর্ষের ফলে যে আমাদের ভৌমবিল পর্বত সৃষ্টি হয়েছে, হিমালয়ান মাউন্টেন, ফোল্ডেড মাউন্টেন, সেটা কিন্তু প্রতিনিয়ত এর হাইট কিন্তু বেড়ে চলছে। কিন্তু তা সত্ত্বেও তিস্তা তার নদীর যে গতিপথ সেটা পরিবর্তন করেনি, কারণ সে তার যে রেট অফ ইরোশন রয়েছে সেটা আপলিফমেন্টের সঙ্গে সমান। ওকে, তাই সে তার গতিবেগকে না চেঞ্জ করে আগের গতিবেগকে ফলো করেই চলছে। ওকে, তো তিস্তা নদীকে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্ট রিভার। এরপরে দেখো রয়েছে সুপার ইম্পোজ রিভার। সুপার ইম্পোজ রিভার কি? সাপোজ ধরো কোনো একটি স্ট্রাকচার রয়েছে, এখানে স্ট্রাকচার রয়েছে, জিওলজিক্যাল স্ট্রাকচার এরকম। ওকে, তো এখানে ধরো এরকম রয়েছে, তো এখানে ফোল্ড, এখানে অ্যান্টিক্লাইন রয়েছে, এখানে সিনক্লাইন। ওকে, তো ইনিশিয়াল স্ট্রাকচারের উপরে বা পুরনো স্ট্রাকচারের উপরে যখন নতুন কোনো শিলা, নতুন কোনো লেয়ার যুক্ত হবে ডিউ টু ডিপোজিশন। ওকে, ডিপোজিশন বাই হোয়াট? ডিপোজিশন বাই গ্লেসিয়ার হতে পারে, ফ্লোভিয়ার হতে পারে, এরিয়ার হতে পারে। যদি এই মানে আগের থেকে এক্সিস্টিং জিওলজিক্যাল স্ট্রাকচারের উপরে যদি নতুন কোনো ডিপোজিশনের ফলে উপরে কোনো স্ট্রাকচার বা লেয়ার তৈরি হয়, ঠিক আছে, এই লেয়ার তৈরি হলো, এই লেয়ার তৈরি হওয়ার পরে যদি এই নতুন উত্থিত ভূমির উপর দিয়ে বা নতুন ডিপোজিশন ফিচারের উপরে যদি কোনো রিভার প্রবাহিত হয়, নদী, ঠিক আছে, তখন কী করবে? নদী প্রবাহিত হচ্ছে, নদী এবার স্টেজে স্টেজে এটাকে ক্ষয় করবে। তো সে কী করবে? সে যে উপরে যে পোর্শনটা রয়েছে সেটাকে ধীরে ধীরে ক্ষয় করতে করতে গভীর করে দিবে এবং একটা পর্যায়ে এসে সে কি করবে? যে নিচে যে সারফেস রয়েছে, ওকে, নিচে যে স্ট্রাকচার রয়েছে, যেগুলো স্ট্রাকচার, তার উপরে সে এসে পড়বে। ওকে, তার উপরে এসে পড়বে মানে উপরের যে স্ট্রাকচার ছিল সেটাকে সে ক্ষয় করে সে নিচে যে স্ট্রাকচার রয়েছে, এক্সিস্টিং স্ট্রাকচার, সে সেখানে এসে পড়বে। ওকে, এক্ষেত্রে বলা বাহুল্য যে সাপোজ ধরো কোনো একটা অ্যান্টিক্লাইনের উপরে কোনো একটা অ্যান্টিক্লাইন রয়েছে, কোনো একটা অ্যান্টিক্লাইনের উপরে ডিপোজিট হওয়ার পরে এই রিভার তৈরি হওয়ার পরেও কিন্তু পরবর্তীকালে যখন ক্ষয় করলো তখন সেই রিভারটা এই অ্যান্টিক্লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নর্মাল থাকলে অ্যান্টিক্লাইনের উপর দিয়ে প্রবাহিত হলে সে রিভারটা তার গতিপথ পরিবর্তন করতো। কিন্তু যেহেতু দুদিকে নতুন ডিপোজিট রয়েছে তার জন্য সে চেঞ্জ করতে পারছে না। তার ফলে কী হবে? সে নিচের যে লেয়ার রয়েছে বা এই লেয়ার রয়েছে তার উপরে সে সুপার ইম্পোস্ট হলো, অধ্যারোপিত হলো। ওকে, এই সমস্ত নদীকে বলা হয় সুপার ইম্পোস্ট রিভার। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে অজয় নদী কিন্তু ওয়ান কাইন্ড অফ সুপার ইম্পোস্ট রিভার। মেবি এক্সাম্পল ভুল হতে পারে, দেখে নিও তোমরা। তো সুপার ইম্পোস্টটা কি? যে সমস্ত নদী উপরে তৈরি নবীন ডিপোজিটের উপরে তৈরি হয় কিন্তু পরবর্তীকালে ক্ষয়ের ফলে ক্ষয় করতে করতে সে অভ্যন্তরীণ যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে তার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু তার গতিবেগ পরিবর্তন হয় না। স্ট্রাকচারটা অন্যরকম হতে পারে, স্ট্রাকচার ধরো অ্যান্টিক্লাইন রয়েছে বা সিনক্লাইন রয়েছে, তাও সে তার গতিবেগ পরিবর্তন করবে না। এই ধরনের নদীকে বলা হয় সুপার ইম্পোস্ট রিভার। ওকে, এবার সুপার ইম্পোস্ট আর অ্যান্টিসিডেন্ট রিভারের মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে একটাই পার্থক্য রয়েছে, সেটা হলো গিয়ে অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে প্রথমে কি আপলিফমেন্ট হবে। ওকে, আপলিফমেন্ট হওয়ার পরে রিভার তার ইরোশন কাজ করে সে তার গতিকে বজায় রাখবে। কিন্তু সুপার ইম্পোজের ক্ষেত্রে এখানে আপলিফমেন্ট হবে না, এখানে ডিপোজিশন হবে। ডিপোজিশন হওয়ার পরে রিভার তৈরি হবে এবং রিভার তৈরি হয়ে
সেই উপরের লেয়ারটাকে ক্ষয় করে নিচে লেয়ারের উপরে সুপার ইম্পোজ হবে। ওকে, আর অ্যান্টিসিডেন্ট রিভার কখন তৈরি হয়? যখন কোনো কারণে নদীর কোনো একটা পোর্শনে কী হবে, রিজুভিনেশন হবে বা পুনর্জীবন লাভ করবে, তখন অ্যান্টিসিডেন্ট রিভার সৃষ্টি হয়। তো সব ক্ষেত্রে কিন্তু সব নদী অ্যান্টিসিডেন্ট হতে পারে না, কারণ যদি তার মধ্যে ক্ষয় করার ক্ষমতা কম থাকে তাহলে সেই নদী তার গতিপথ পরিবর্তন করে প্রবাহিত হয়। কিন্তু ক্ষয় করার ক্ষমতা যদি বেশি হয় বা সমান হয় আপলিফমেন্টের, তাহলেই নদী তার গতিপথকে বজায় রাখতে পারবে। ওকে, তো এই ছিল আজকে রিভারের ক্লাসিফিকেশন, যেখানে আমরা 4টা বিষয়ের উপর ভিত্তি করে রিভারকে ক্লাসিফাই করলাম। ওকে, প্রথমে ছিল কি, রিলেশনের উপর ভিত্তি করে মেইন রিভার, ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, তারপরে আমরা অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সেখানে পেরিনিয়াল রিভার, সিজনাল রিভার। আবার সিজনাল রিভারকে আমরা ভাগ করতে পারি কিসে, এফিমেরাল, অ্যালোকোথোনাস। তারপরে আমরা ভাগ করলাম ক্লাসিফিকেশন বেসড অন অরিজিন, সেখানে কি হচ্ছে কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট। লাস্টে কি করলাম আমরা, বেসড অন দ্য জিওলজিক্যাল স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে তার উপর বেস করে আমরা নদীকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো কি অ্যান্টিসিডেন্ট আর সুপার ইম্পোজড। তো এই ছিল আজকে ক্লাসিফিকেশন অফ রিভারের ক্লাস। সবার যদি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।